আব্দুল নূর তুষার, আমি তো কার্ডের কথা শুনলাম, একসময় ট্রাম্প কার্ড ছিল পলিটিক্সে, এখন হাদি ভাই যেটা বললেন যে দুই পক্ষেই কার্ড হচ্ছে, দুজন উপদেষ্টা যারা তরুণ উপদেষ্টা তাদেরকেও ব্যাপারেও কার্ড তৈরি হচ্ছে, তারাও কাউন্টার কার্ড তৈরি হচ্ছে। আপনি কি যাবেন এর ভিতরে না অন্যদিকে যাবেন? না, আপনার প্রশ্নটার চাইতে আমি আমার সহ আলোচকের শেষ লাইনটা আসতে চাই। এই যে কার্ড বার্গেনিং, এটা কখন দরকার হয়? যখন আপনি নিজের সততা, নিজের ওপরে বিশ্বাস, নিজের যোগ্যতা, নিজের মেধার উপরে বিশ্বাস হারিয়ে ফেলেন। আপনি কখন গিয়ে আর 10 জন লোকের সাথে স্ট্র্যাটেজিক বার্গেনিং করবেন? আর আরও একটা কথা হাদি বলেছেন, সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথেই তো এটা একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে গেল, এই ক্ষমতার ভাগাভাগি। তো যদি তাই হয়ে থাকে তাহলে তো বেইমান ওইদিকে না এইদিকেও আছে, তাই না? আপনি স্পিরিটের সঙ্গে বেইমানি করছেন। তাহলে হাদিয়া আমার সাথে একমত হয়েছে, এটা খুবই একটা অসাধারণ ঘটনা, এটা আপনারা রাখবেন। অসাধারণ কেন? হাদি সাধারণত একমত হয় না। তো এখন দেখেন, তার মানে দুই পক্ষই দুই পক্ষকে বেইমানির দায়ে দোষী করছেন। আসিফ নজরুল ভাইকে তো আমি অনেকদিন থেকে চিনি। উনি আসলে যেহেতু শিক্ষকদের একটা প্রবণতা তৈরি হয়ে যে আমরা আমাদের বলে কথা বলা, এবং ওনার যেহেতু অনেক ছাত্র আছেন এবং তার ছাত্রদের অনেকে এনসিপির মধ্যে আছেন, উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থাকতে পারেন, ফলে আমার ধারণা যে উনি ওইরকম একটা স্পিরিট থেকে যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, আমরা সবাই সেফ আমাদের এই সেফটির রাজত্বে। কিন্তু প্রবলেম হচ্ছে জনগণ সেফটির মধ্যে নাই, জনগণ আনসেফ, মব আছে, জনগণ আনসেফ, মিথ্যা মামলা আছে, জনগণ আনসেফ, রাস্তায় লাইসেন্সবিহীন ব্যাটারি রিক্সা তাকে যখন তখন আহত করে, তাদের বিরুদ্ধে কোনো বিচার দেওয়া যায় না, স্বয়ং মেয়রে বেআইনি রিক্সার পক্ষে। এখন এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, আইনের মধ্যে বেআইনের শাসন, তার মধ্যে আসলে আমরা কেউই তো সেফ না। এখন রেজওয়ানা কেন বলেছেন ব্যক্তি শুধু? কারণ রেজওয়ানা আইনজীবী, উনি জানেন যে উনি শুধু নিজের দায়িত্বই নিতে পারবেন, অন্য কারোটা নিবেন না। কিন্তু আসিফ নজরুল আবার প্র্যাকটিসিং আইনজীবী না, উনি আইন শিক্ষা দেন, ফলে উনি শিক্ষক হিসেবে সকলের শিক্ষক, উনি দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমি দুইটার কোনোটার মধ্যেই না গিয়ে শুধু এতটুকুই বলবো যে আমি বাংলাদেশেই আছি, বাংলাদেশেই থাকবো। দেখেন, সেফ এক্সিট এই শব্দটা বললে উপদেষ্টা মনে করছেন বাংলাদেশে থাকা যায় না। সেফ এক্সিট মানে হচ্ছে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে, হেলিকপ্টারে, প্লেনে, যেভাবে যান আপনি, বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। তার মানে বাংলাদেশে আইনের শাসন নাই, কারণ অপরাধীকেও সেফটি দেয় হচ্ছে আইন। জি, আইন অপরাধীকেও নিরাপদ রাখবে যতক্ষণ পর্যন্ত তার শাস্তি হবে না। এবং শাস্তি কিন্তু নিরাপত্তাহীনতা না, শাস্তি হচ্ছে প্রবল নিরাপত্তার মধ্যে থাকা। এমনিতে আপনাকে কেউ পাহারা দেয় না, কিন্তু জেলখানায় যে থাকে তাকে কিন্তু 24 ঘন্টা পাহারায় রাখে, তার স্বাস্থ্য ভালো রাখে, সে যাতে 14 বছর জেল হলে 14 বছরই জেল খাটে, রাষ্ট্র সেটা নিশ্চিত করার চেষ্টা করে। তার মানে দেখেন, উপদেষ্টারাও মনে করে বাংলাদেশ নিরাপদ না, নিরাপদ এক্সিটের জন্য বের হয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশ হইতে প্রস্থানই হচ্ছে সেফটি। তার মানে বাংলাদেশ হচ্ছে কি বিদেশের বিভিন্ন দেশ আরো নিরাপদ? তাহলে তারা কেন নিরাপদ, আমরা কেন নিরাপদ না? এই প্রশ্ন জনগণকে করতে হবে। কেন এই দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি এখন যারা, তারাও মনে করেন যে সেফ এক্সিট মানে বাংলাদেশেই থাকবো, আমি কোথাও যাব না, মানে আমি সেফ এক্সিট, বিদেশে আমি যাব না, বাংলাদেশ আনসেফ হইলেও থাকবো, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, তাই না? এইটা হচ্ছে তার বক্তব্য। এখন আসেন, যে অভিযোগটা উঠেছে কি ধরনের অন্যায়ের জন্য হতে পারে? একজন উপদেষ্টা কি অন্যায় করতে পারেন? একজন উপদেষ্টা মূলত দুর্নীতি করতে পারেন, এর বেশি আর কি পারবেন? অথবা তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যে সিদ্ধান্ত আমাদের জনগণ এবং রাষ্ট্রের বিপক্ষে গিয়েছে। তো আমাদের কোন উপদেষ্টাকে এরকম কোন সিদ্ধান্ত নিয়েছেন? নিয়ে থাকলে নাহিদকে সেটা বলতে হবে। তা না হলে উনি রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক নেতার দায়িত্ব পালন করছেন না। রাজনৈতিক নেতার জনগণের প্রতি আনুগত্য, রাজনৈতিক নেতার আনুগত্য সরকারের প্রতি না, কারো প্রতি না। আমাদের আনুগত্য সরকারের প্রতি না, আমাদের আনুগত্য রাষ্ট্রের প্রতি, এবং সেই রাষ্ট্র আমরা নির্মাণ করেছি জনগণ। রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বোঝা এটা একটা বিরাট ব্যাপার, এটা বোঝেন বলে অনেকে আমার মনে হয় না। দ্বিতীয় হচ্ছে, তাহলে কি, তাহলে আর্থিক দুর্নীতি হয়েছে? ধরে নিলাম হয়েছে, কারণ একাধিক উপদেষ্টার পিএস এপিএস সরে গিয়েছেন, অথবা কি বলে এটাকে, বিশেষ সহকারী, বিশেষ মর্যাদায় পদপ্রাপ্ত, এদেরও পিএস এপিএস সরেছেন। একজন বলেছেন আমি ধমকে দিয়েছি, আরেকজন 2 জনকে সরিয়েছেন যাদেরকে তিনি ব্যক্তিগত কোটায় নিয়োগ দিয়েছিলেন, কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্ত, তাদেরকে খোঁজাখুঁজি কিছু হচ্ছে বলে আপনি শুনেছেন? শোনেন নাই। শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করে অন্য মন্ত্রণালয়ে চলে গিয়েছেন, নতুন শিক্ষা উপদেষ্টা নিয়োগ হয়েছে, কিন্তু টেক্সট বুক নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা কি কোনো কিছু এগিয়েছে? পত্রপত্রিকা কিছু দেখেন?
তাহলে তো এক ধরনের দুর্নীতির পৃষ্ঠপোষকতা হচ্ছে বলে মনে করাটাই স্বাভাবিক, তাই না? অভিযোগ কিন্তু 1-2 কোটি টাকার না, 300, 400, এরকম 500, এরকম কোটি কোটি টাকার। তো কোটি কোটি টাকার অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদেরকে নিয়ে কোনো তদন্তই হচ্ছে না, তাহলে কি প্রকৃত অর্থেই নাহিদ ইসলামের অভিযোগ ভিত্তিহীন? আমার কাছে মনে হয় না। তার মধ্যে আরো আছে, এই যে দুইজন যে বাদ হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টার দপ্তর থেকে, এরা তো তরুণ, এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল ঘর পাহারা দেওয়ার জন্য, যেটা হাদি তার প্রথম অংশে বলেছেন আজকে, যে ওইখানে থাকলে আমরা তদারক করতে পারতাম, অথবা বাইরে থেকেও না হয় আমরা তদারক করতাম। তদারকির দায়িত্বে গিয়ে দুইজন যে কিনা মুরগি পাহারা দিবে, সে শিয়ালের সাথে হাত মিলিয়ে ফেললো, কিন্তু তার কিছু হলো না। তার মানে তদারকি করতে দিলেও আসলে খুব একটা লাভ হতো না। তদারকি করতে দিলে এখন 3জন 5জন গিয়েছে, তখন 50 জন যেত। মূল বিষয় হচ্ছে নৈতিকতার প্রশ্নে আপোষ, নীতির প্রশ্নে আপোষ, দেশপ্রেমের প্রশ্নে আপোষ, ক্ষমতার ভাগাভাগিতে গিয়ে বিভিন্ন জায়গাতে আপোষকামিতার প্রদর্শনী, এই জিনিসগুলি কোনোটাই বদলায় নাই। আসিফ নজরুলের শেষের বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। জাতি হিসেবে আমাদের একটা এক্সিট দরকার, জাতি হিসেবে আমাদের একটা এক্সিট না, জাতি হিসেবে আমাদের একটা রিফর্ম দরকার, আমাদের হিদায়াত দরকার। কিছুদিন আগে আমি দেখলাম হাদি মোনাজাত করছে কেঁদে কেঁদে, যে হিদায়াত হোক। তো হিদায়াত দরকার। আমাদের চরিত্র ভালো হইতে হবে ওই জায়গাতে, যে আমরা চুরি করি না, আমরা বাজে কথা বলি না, আমরা বাজে লোককে নিয়োগ দেই না, আমরা মেধা বলে কোটায় কোটায় নিয়োগ চাই না। এবং আপনি দেখেন এই কোটা ভিত্তিক বার্গেনিং তো হচ্ছে, যেটা হাদি একটু আগে বলেছিল, যে কার্ড প্লেইং। কিসের কার্ড? আমি কয়টা সিট পাবো, আপনি কয়টা সিট পাবেন, মার্কা কি দিবেন, আপনার মার্কা নিয়ে আমি নির্বাচন করব কিনা। বাজারে জোর গুজব আছে কয়েকজন উপদেষ্টা ধানের শীষ নিয়ে ইলেকশন করবেন, চাইতেছেন শাপলা, অথচ তারা ইলেকশন করবেন নাকি ধানের শীষ প্রতীকে। বাজারে জোর গুজব, এই গুজব সত্য না মিথ্যা এটা তো প্রমাণিত হয়ে যাবে ইলেকশন হলে, তাই না? অতএব তখন আমরা বুঝে ফেলবো কারা ক্ষমতার প্রশ্নে আপোষ করেছেন, কারা আওয়ামী লীগের সাথে যেমন 14 দল ছিল 13 দল, ওরকম কারা এখন বিএনপি আর জামাতের সাথে 13 দল 12 দল হতে গিয়েছেন। আমরা তো বুঝে ফেলবো যে কে ঘোড়ার লেজ ধরে পিছন পিছন ক্ষমতার সিঁড়ি যেতে চাচ্ছেন। আমরা বুঝে ফেলবো না জনগণ? বুঝে ফেললে নাহিদ ইসলাম বলেন আর না বলেন প্রকাশিত হয়ে যাবে কারা হাত মিলেছেন, কারা স্ট্র্যাটেজিক বার্গেনিং করছেন, কারা ক্ষমতার কার্ড চালাচালি করছেন, কারা হাতে 2টা জোকার রেখে দিয়েছেন। এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। 1 মিনিট শুনবো হাদি আপনার কাছ থেকে, তারপর আমরা বিরতিতে যাব, আবার ফিরবো। সেটি হচ্ছে আসলে এই কার্ড কিসের কার্ড, যদি 1 মিনিটে স্পেসিফিক বলতেন। দুই পক্ষই কার্ড খেলছে, দুই পক্ষই দুই পক্ষকে বলছে, নানা অভিযোগে অভিযুক্ত করছে। আমি যদি আপনাকে একটা অভিযোগ করে আপনি করেন, মানে দুই পক্ষ থেকেই কিন্তু গন্ধ ছড়াচ্ছে। তাহলে কার্ডগুলো কিসের, গন্ধ ছড়াচ্ছে কিসের? আমরা তো একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, সুতরাং আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো অত্যন্ত সতর্কতার সাথে অবজার্ভ করতে থাকা এবং রিঅ্যাকশন দেওয়া। এর কারণ হলো এখনই আমরা যেটাকে ডিসিশন আসতে চাই জাতিগত হিসেবে আমরা পারবো না। আমাদের যে নতুন রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা, এই জন্য এই যা ঠোকাঠুকি হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, বরং আমরা এক একটা ফেজ অতিক্রম করছি। আমি একটু স্পেসিফিক জানতে চাচ্ছিলাম যে এই ঠোকাঠুকিটা কিসের? নাহিদ ইসলাম ভার্সাস উপদেষ্টা পরিষদ, এই কার্ডগুলো কিসের কার্ড? লাল কার্ড, নীল কার্ড, প্লেইং কার্ড? শুধু নাহিদ ইসলাম বনাম উপদেষ্টা পরিষদ না বলে বরং এনসিপি বনাম উপদেষ্টা পরিষদ হতে পারে। থাকি যে একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, অফ কোর্স এখন সামনে ইলেকশন আছে, অনেক ধরনের বার্গেনিং আছে, এবং এটা তো খুবই, এবং আমি এটা ফাঁকে বলেও রাখি, বৈধভাবে আপনি যত বার্গেইন করবেন এইটাকে তো আমি অনৈতিক বলবো না। মানে আপনার যতটুকু, যেমন আপনি কোনোভাবে করাপশন করেন নাই, কিন্তু আপনি কারোর সাথে জোটবদ্ধ হতে চাচ্ছেন, সেখানে বেশি স্টেক পাওয়ার জন্য তার সাথে কথা বলছেন, এটা একটা। আর একটা হলো মোরালি করাপ্টেড হওয়া বা আর্থিকভাবে করাপ্টেড হওয়া। ফ্যাক্ট ইজ কোনটার এলিগেশন আমি কোনটাকে দিচ্ছি, এইটা আমি করছি কিনা। তো সেভাবে বলতে চাচ্ছিলেন না, আপনি যখন স্বার্থের প্রশ্নে বার্গেনিং করেন, কয়টা সিট আর কয়টা সিট না, ওইটা একটা মরাল করাপশন। আপনার আগে আদর্শ মিলতে হবে। আপনি যার সঙ্গে বার্গেন করবেন তার সঙ্গে আপনার আদর্শিক মিল থাকতে হবে। আপনি বলছেন বিএনপি চাঁদাবাজ, আপনি বিএনপির কাছে গিয়ে সিট চাচ্ছেন, তাহলে আপনার মরাল এখানে করাপশন আছে, আপনি মরালি করাপ্ট। আপনি কোন রিপ্লাই দেবেন? আগে ফেরত নিতে হবে। আগে তাহলে এই উত্তর তো এনসিপির কেউ দিবে। আগে তাহলে তাদেরকে এই কথা ফেরত নিতে হবে যে বিএনপি চাঁদাবাজ না। মুখে গালি দিবেন বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি ক্ষমতা লোভী, বিএনপি তার এই মাফ করিয়েছে, জামাত ভালো না, জামাত তার মামলা মাফ করেছে। তাহলে আমি এটা করি, এটা কিন্তু আপনি তার কাছে গিয়ে বলবেন আমি আপনার সাথে ইলেকশন করব, আপনার সাথে সিট ভাগাভাগি করব। সিট ভাগাভাগি করার সময় মনে থাকে না যে কে চাঁদাবাজ আর কে চাঁদাবাজ না, তাহলে এটা ফেরত নিতে হবে। শুধু যে এনসিপি বিএনপির কাছে গিয়ে না, এনসিপি বলি নাই, আমি এনসিপি বলি নাই, আমি এনসিপি শব্দটা বলি নাই। মানে আমরা যেহেতু জানি যে যেহেতু নাহিদ ইসলাম বলেছেন এনসিপিকেই আমরা ধরে নিব, সেক্ষেত্রে বিএনপিও কিন্তু বলেছে অফিসিয়ালি যে আমরা নির্বাচনে এনসিপিকে সাথে চাই। তো বিএনপির সকল
যেগুলো ভুল ভ্রান্তি হচ্ছে, এর বাইরেও বিএনপির তো একটা আদর্শও আছে, তাহলে বিএনপি তো ওই আদর্শের জায়গা থেকেও আবার এনসিপিকে চাচ্ছে। এই চাওয়া না চাওয়াকে আমার মনে হয় কোর্টে তোলা খুব সিগনিফিকেন্ট না। সব থেকে আমাদের সিগনিফিকেন্ট জায়গায় ফোকাস থাকা উচিত সেটা হলো আমাদের গণ অভ্যুত্থানকে কেউ বেচে দিল কিনা সেই তথ্য নাহিদ ইসলামের জানা থাকলে বলতেই হবে, এইটা আমাদের ছাই মেখে ধরা উচিত।